সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও। আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে খুব সহজে করা যায় সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এর অংশ হিসাবে তোমাদেরকে খুব সহজে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স বোঝানো যায় তার জন্য আমি আজকে যে প্যাসেজটি বেছে নিয়েছি, দেখো এটি দিনাজপুর বোর্ডে 2024 সালে এসেছিল। তো এখানে যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো রয়েছে, অর্থাৎ এইচএসসিতে যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো বোর্ডে এসে থাকে, এর একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে কমপ্লিটিং সেন্টেন্সগুলো দুইটি সেন্টেন্সের মাধ্যমে হয়ে থাকে। যেমন একটি সেন্টেন্স তোমাকে মিনিং বোঝার ক্ষেত্রে সাহায্য করবে, আর আরেকটি সেন্টেন্স হচ্ছে তোমাকে অ্যান্সার বসাতে হবে। তো তোমাদের মধ্যে অনেকেই রয়েছো আমার সাথে শেয়ার করেছো যে স্যার, আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করতে যাই তখন অনেক সময় একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সকে কীভাবে কানেক্ট করব সেটি আর বুঝে উঠতে পারি না। তো এই যে না বুঝে উঠতে পারা, এর কারণে কিন্তু কি হয়, সহজ সহজ কমপ্লিটিং সেন্টেন্স তোমরা অনেক সময় ভুল করে আসো এবং পরীক্ষাতে মার্কস পাও না। আমি সবসময় বলে থাকি যে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ডের প্রশ্নগুলো রয়েছে এবং টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো তুমি পাবে, অর্থাৎ বিভিন্ন নামি দামি কলেজের টেস্ট পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসে থাকে, তো সেই প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি একটি আইডিয়া পাবে যে কী ধরনের প্রশ্ন ভবিষ্যতে তোমার বোর্ডের পরীক্ষাতে আসতে পারে, এবং তোমার মধ্যে একটি ট্যালেন্টও ডেভেলপ করবে, যার মাধ্যমে তুমি বোর্ডের পরীক্ষাতে যে কোনো প্রশ্ন দেখলে ঘাবড়ে যাবে না, সাহসের সাথে সে প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতে পারবে। তো আমার সাথে যদি তুমি এই ক্লাসগুলো নিয়মিত করো এবং প্র্যাকটিস করো, আমি সবসময় চেষ্টা করি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে তোমরা যদি আমার ভিডিওগুলো না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো বুঝে বুঝে, তাহলে আমি মনে করি যে তোমরা খুব সহজেই যে কোনো প্রশ্ন সলভ করার অ্যাবিলিটি অর্জন করতে পারবে। তো তারই অংশ হিসেবে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে এবং ফাঁকি দিবে না। তো দেখো আমাদের আজকের যেই কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে তার মধ্যে এ নাম্বারে যেটি রয়েছে, দেখো এখানে কি বলা হয়েছে, দেয়ার গোস এ প্রোভার্ব। দেখো এই সেন্টেন্সটির অর্থ কী? দেয়ার গোস এ প্রোভার্ব এর অর্থ হচ্ছে একটি প্রবাদ রয়েছে। দেখো প্রবাদটি কি, পরের লাইনে বলা হয়েছে, গ্রাস্প অল ড্যাশ। আমরা জানি যে একটি প্রবাদ রয়েছে যে লোভে পাপ, পাপে মৃত্যু, এবং সেটি হচ্ছে ইংরেজি একটি প্রবাদ। তো এই ইংরেজি কিছু প্রবাদ তোমরা দেখবে তোমাদের বইতে রয়েছে। এখানে আসলে তেমন একটি বোঝাবুঝির ফাংশন নেই, তোমাকে জাস্ট যে কাজটি করতে হবে বই থেকে কিছু কমন যে প্রবাদ রয়েছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। কারণ এই প্রবাদগুলো যদি তুমি একবার মুখস্থ করে ফেলতে পারো তাহলে তুমি অনেক সময়ই দেখবে 1 থেকে 2টি প্রবাদ কিন্তু পরীক্ষার হলে চলে আসে। তো হুবহু যদি কমন পড়ে যায় তাহলে কি হলো, তুমি কিন্তু খুব সহজেই 1টি বা 2টি নাম্বার পেয়ে গেলে। তো আমরা আসো পরের যে অংশটি রয়েছে সেটি একটু পড়ে বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু গেট এভরিথিং অ্যাট এ টাইম, যদি তুমি চাও সব কিছু একই সময়ে পেতে, ইউ মে এন্ড আপ ইন লুজিং এভরিথিং। তার মানে কি, দেখো এই সেন্টেন্সের অর্থটি কী দাঁড়াচ্ছে, যে যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট টু গেট এভরিথিং অ্যাট এ টাইম, মানে তুমি যদি সবই একই সময়ে বা একই সাথে পেতে চাও, এমন হতে পারে তুমি সব কিছুই হারিয়ে ফেলবে, সেটি হতে পারে। এটি আসলে এখানে বলা হচ্ছে। তো ওই যে আমি একটু আগে বললাম, বাংলাতে আমরা একটা প্রবাদ জানি যে লোভে পাপ, পাপে মৃত্যু। তো সেই প্রবাদের ইংরেজি আমরা জানি যে গ্রাস্প অল, লুজ অল। তো সেটি দেখো আমরা এখানে কি করব, আমরা জাস্ট সিম্পলি সেটি এখানে লিখে ফেলব। তাহলেই দেখো আমরা কিন্তু এখানে একটি মার্কস পেয়ে যাচ্ছি। এটি তেমন আহামরি বা কঠিন কোনো বিষয় কিন্তু নয়। বি নাম্বারে লক্ষ্য করো কি বলেছে, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। অর্থাৎ একজন স্টুডেন্ট বা ছাত্রের প্রথম দায়িত্ব কি, স্টাডি করা বা পড়াশোনা করা। উইদাউট ড্যাশ ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট। দেখো যেহেতু আগের লাইনে দেখো কি বলা হচ্ছে, আমরা যদি এই সেন্টেন্সটিকে 2টি পার্টে ভাগ করি, একটি হচ্ছে কি একজন ছাত্রের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। উইদাউট ড্যাশ অর্থাৎ তুমি যদি এই যে তোমাকে যে দায়িত্বটির কথা বলা হলো, এই দায়িত্বটি যদি তুমি কি না করো, পালন না করো, সেক্ষেত্রে কি হবে দেখো, ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট। তুমি কখনোই প্রত্যাশা করতে পারো না একটি ভালো ফলাফল। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা জানি বা আমি যখনই তোমাদেরকে প্রিপোজিশন পড়িয়েছি
তখন একটি জিনিস বোঝানোর চেষ্টা করেছি, বা রাইট ফর্ম অফ ভার্ব যখন পড়িয়েছি তখন একটি জিনিস বোঝানোর চেষ্টা করেছি যে প্রিপজিশনের পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এখানে দেখো যেহেতু উইদাউট রয়েছে এবং এটি কিন্তু একটি প্রিপজিশন, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে কী করতে হবে, আমরা যদি একটি ভার্ব বসানোর চেষ্টা করি অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমরা দেখো এখানে কী ধরনের অর্থ যুক্ত করার চেষ্টা করবো, যে উইদাউট ড্যাশ, অর্থাৎ উইদাউট যদি তুমি যথাযথভাবে পড়াশোনা করো, তার মানে পড়াশোনা যথাযথভাবে করা ছাড়া তুমি কখনোই প্রত্যাশা করতে পারো না একটি ভালো ফলাফল। তাহলে আমরা এখানে কী করবো, দেখো উইদাউট আমরা এখানে লিখব স্টাডিং প্রপারলি। দেখো প্রপারলি মানে কিন্তু যথাযথ। তাহলে এই সেন্টেন্সের অর্থ কী দাঁড়াচ্ছে, যে যথাযথ পড়াশোনা করা ছাড়া তুমি কখনোই একটি ভালো ফলাফল আশা করতে পারো না। সি নাম্বারে দেখো কি বলছে, যে ইউ নেভার স্পিক দ্য ট্রুথ, তুমি কখনোই সত্য বলো না। আই উইল নট অ্যাকম্পানি ইউ, অর্থাৎ আমি আর তোমাকে সঙ্গ দেব না। আনলেস ইউ ড্যাশ, আনলেস মানে আমরা জানি যে যদি না। তাহলে দেখো আমাকে একটি পার্টে কি বলেছে, যে তুমি কখনোই সত্য কথা বলো না, আমি তোমাকে কখনোই সঙ্গ দেব না বা সাপোর্ট করব না যদি না তুমি ড্যাশ। এখন তুমি বাংলাতে একটি জিনিস চিন্তা করো, যে তুমি এখানে বাংলাতে কি বসাতে পারো, যে আমি তোমাকে আর সাপোর্ট করব না। আগের লাইনে দেখো কি বলেছে, যে তুমি কখনোই কিন্তু সত্য কথা বলো না। তাহলে কি, যদি তুমি সত্য কথা না বলো বা যদি তুমি মিথ্যা বলার অভ্যাসটা না ছাড়ো, তাহলে আমি তোমাকে সঙ্গ দেব না। এই ধরনের একটি অর্থ যদি আমরা এখানে বসাতে পারি, তাহলে কিন্তু দেখো আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, আনলেস ইউ বা যদি না তুমি মিথ্যা কথা বলার যে অভ্যাস সেটি ত্যাগ করো, তাহলে ছেড়ে দাও বা ত্যাগ করো। এর ইংরেজি হচ্ছে গিভ আপ। দেখো আমরা এখানে কি লিখেছি, গিভ আপ, ছেড়ে দেওয়া। তাহলে আনলেস ইউ গিভ আপ, অভ্যাস ইংরেজি হচ্ছে হ্যাবিট। তাহলে আমরা লিখব যে গিভ আপ, দেখো দ্য হ্যাবিট মানে অভ্যাস। কিসের অভ্যাস, মিথ্যা বলার অভ্যাস। তাহলে দেখো আমরা কি করব, অফ লিখলাম কি, টেলিং দেখো লাই। তাহলে দেখো আমার অর্থটি হচ্ছে কিনা, যে গিভ আপ দ্য হ্যাবিট অফ টেলিং লাই, অর্থাৎ তুমি যদি মিথ্যা বলার অভ্যাসটা ত্যাগ না করো, তাহলে আমি কি করব না, তোমাকে সঙ্গ দেব না। ডি নাম্বারে লক্ষ্য করো, বলছে যে আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ। তার মানে কি, খুব দ্রুত বা সকাল সকাল বা ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। ইউ শুড রাইজ আর্লি, অর্থাৎ তোমার উচিত সকালে তাড়াতাড়ি ওঠা। সো দ্যাট মানে হচ্ছে যাতে করে। তুমি বাংলাতে চিন্তা করো তো এখানে তুমি কি বসাতে পারো, যে তোমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত যাতে কি, যাতে তুমি হেলদি হতে পারো। কারণ এখানে যেহেতু বলা হয়েছে যে হেলথের জন্য ভালো, তাহলে আমরা এখানে কি করতে পারি, সো দ্যাট যাতে করে তুমি, এর ইংরেজি হচ্ছে ইউ, হতে পারো। এর ইংরেজি আমরা কি লিখতে পারি, ক্যান বি, তুমি হতে পারো, কি হতে পারো, হেলদি। আমরা এখানে লিখে ফেললাম হেলদি। তাহলে ইউ শুড রাইজ আর্লি, তাহলে তোমার খুব দ্রুত ওঠা উচিত যাতে করে তুমি কি হতে পারো, হেলদি হতে পারো। এরপর ই নাম্বারে কি বলছে দেখো, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, অর্থাৎ নিজেকে নিজে সহায়তা করাটাই সর্বোচ্চ সহায়তা। অ্যান্ড এবং দেখো কি বলছে, যে আল্লাহ হেল্পস দোজ, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন, হু ড্যাশ, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন যারা কি করে, নিজেদেরকে সাহায্য করে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো হু, আমরা লিখতে পারি হেল্প দেমসেলভস। এই লাইনটি আমরা ছাত্র জীবনে অনেকবার পড়েছি, যে আল্লাহ হেল্পস দোজ, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন, হু হেল্প দেমসেলভস, অর্থাৎ যারা তাদেরকে বা নিজেদেরকে সাহায্য করে। এফ নাম্বারে দেখো বলেছে যে ডোন্ট বি টেন্সড ফর মাই রিটার্ন। টেন্সড মানে হচ্ছে চিন্তিত হওয়া। তাহলে দেখো আমার ফিরে আসার ব্যাপারে কি হয়েও না, চিন্তিত হয়েও না। এরপর একটি ব্ল্যাঙ্কস রয়েছে, তারপরে বলা হচ্ছে আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, অর্থাৎ আমি দেখো যদি এটাকে এইভাবে চিন্তা করি যে আমার আগের পার্টটা কমপ্লিট করতে হবে, আর পরে বলা রয়েছে যে আমি আমার কাজ শেষ করার পরে, তাহলে দেখো আমি ফিরে আসব আমার কাজটি শেষ হওয়ার পরে। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমার এই সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি এখানে দেখো কি করব, আমি এখানে লিখব যে আমি ফিরে আসব। তাহলে আমি
এই আমি ইংলিশ লিখলাম আই, ফিরে আসবো এখানে আমি একটি অক্সিলারি হিসেবে দেখো বসাচ্ছি শ্যাল। ফিরে আসবো এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে কাম ব্যাক। তাহলে আই শ্যাল কাম ব্যাক আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, অর্থাৎ আমি ফিরে আসব আমার কাজ শেষ হওয়ার পরেই। আশা করি বুঝতে পেরেছ এবং অনেকটাই সহজ ছিল। জি নাম্বার লক্ষ্য করো, বলছে যে ইউ অট টু রিড ইউর টেক্সট এগেইন অ্যান্ড এগেইন, অর্থাৎ তোমার উচিত টেক্সটটি বারবার পড়া, কারণ এগেইন অ্যান্ড এগেইন মানে কিন্তু বারবার। উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে বারবার পড়া? যাতে তুমি সেই জিনিসটা খুব ভালোভাবে কি করতে পারো, বুঝতে পারো। তাহলে যাতে তুমি ভালোভাবে বুঝতে পারো বা ভালোভাবে বুঝতে পারো উদ্দেশ্যে, কারণ এখানে দেখো বলা হয়েছে উইথ এ ভিউ টু। আমরা জানি যে উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, আর উইথ এ ভিউ টুর একটি রুলস হচ্ছে এর ঠিক পরেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে তুমি কেন বা তোমার কেন এটি বারবার পড়া উচিত? আন্ডারস্ট্যান্ডিং, দেখো আমরা এখানে লিখে ফেললাম আন্ডারস্ট্যান্ডিং কোন জিনিসগুলোকে? তাদেরকে। তাহলে আমরা এখানে কি লিখব? দেম, কারণ যেহেতু এখানে দেখো এস রয়েছে, তার মানে টেক্সটগুলো বারবার পড়া উচিত। সো আমরা এখানে দেম লিখে দিলাম। সঠিকভাবে এর ইংরেজি হচ্ছে দেখো প্রপারলি। তাহলে দেখো আমার এই সেন্টেন্সটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে যে ইউ অট টু রিড ইউর টেক্সট অ্যাগেন অ্যান্ড এগেন, অর্থাৎ তোমার বারবার পড়া উচিত উইথ এ ভিউ টু বা উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? আন্ডারস্ট্যান্ডিং দেম প্রপারলি, সেগুলোকে ভালোভাবে বোঝার জন্য তোমার কি করা উচিত? বারবার পড়া উচিত। আশা করি বুঝতে পেরেছো এবং এই সেন্টেন্সটিও কিন্তু সহজই ছিল। এইচ নাম্বার দেখো কি বলেছে যে ইউ শুড রিমেম্বার, তোমার মনে রাখা উচিত, দ্যাট বা যে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল হ্যাভ এ চান্স, তোমার একটি চান্স থাকবে, টু ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষায় ফেল করার একটি চান্স কিন্তু তোমার থাকবে। তাহলে এটা তোমার কি করতে হবে? অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তোমার কিন্তু পরীক্ষায় ফেল করার চান্স আছে, তাই না? আশা করি সেন্টেন্সটা বুঝতে পেরেছ। কারণ পরবর্তীতে আমাদেরকে যে অ্যান্সারটি বসাতে হবে, এটি কোন অ্যান্সারটি আমরা বসালে ভালো হবে সেটি বোঝার জন্য অবশ্যই আগের সেন্টেন্সটি বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলছে যে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, লেস্ট ড্যাশ। দেখো লেস্ট মানে সাধারণত আমরা কি বুঝি? লেস্ট মানে হচ্ছে যাতে এরকমটা না ঘটেছে, মানে ভয়টা কি সেটা আমরা এখানে বসিয়ে দেব। এখন দেখো তুমি ওয়ার্ক হার্ড বা কঠোর পরিশ্রম করো, এখন তুমি কেন কঠোর পরিশ্রম করবে? একটি ভয় পেয়েই তো তুমি কঠোর পরিশ্রম করবে। সেই ভয়টি কি? জাস্ট তুমি যদি এখানে এই ব্ল্যাঙ্কসের মধ্যে বসিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমার কাজ শেষ। তুমি কঠোর পরিশ্রম করবে বা অনেক বেশি পড়াশোনা করবে যাতে তুমি কি না করো, খারাপ না করো বা ফেল না করো। তো আমরা জাস্ট এখানে ওই সেন্টেন্সের ওই পার্টটা বসিয়ে দেব যে ভয়টা হচ্ছে ইউ শুড ফেল, অর্থাৎ ভয়টা হচ্ছে তুমি ফেল করবে। তাহলে ওয়ার্ক হার্ড লেস্ট, যাতে এমনটা না হয় যে ইউ শুড ফেল, তুমি ফেল করেছ। আশা করি বুঝতে পেরেছো। আর খুব গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে লেস্ট যখনই থাকবে তখন অবশ্যই আমাদেরকে শুড ব্যবহার করতে হবে। এটি রাইট ফর্ম অফ ভার্বে আমি তোমাদেরকে শিখিয়েছি। এখন কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও একই ফর্মুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আই নাম্বারে দেখো বলেছে ইট ইজ 10 o'clock নাও, অর্থাৎ এখন কয়টা বাজে? 10টা বাজে। আওয়ার ট্রেন উইল স্টার্ট, আমাদের ট্রেনটি চালু হবে এক্স্যাক্টলি অ্যাট 11 o'clock। তার মানে আমাদের ট্রেন চালু হবে কয়টার সময় বা ছাড়বে কয়টার সময়? 11টা বাজে, অর্থাৎ এখন 10টা বাজে, আমাদের ট্রেন ছাড়বে 11টায়। তাহলে ইট ইজ হাই টাইম, অর্থাৎ এটাই সময়, উই ড্যাশ। তো আমরা বাংলাতে দেখো যদি চিন্তা করি অনেকটা এরকমভাবে যে এটাই উপযুক্ত সময়, আমরা এখনই যাত্রা শুরু করি। কিসের জন্য? যেহেতু এখানে আমরা ট্রেনের কথা বলছি, তাহলে এখনই উপযুক্ত সময় আমরা স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করব। তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো ইট ইজ হাই টাইম উই স্টার্টেড তারপর আমরা কি লিখব? ফর দ্য স্টেশন। তাহলে আমরা কি লিখছি এখানে? যে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই স্টার্টেড ফর দ্য স্টেশন, আমরা স্টেশনের জন্য যাত্রা শুরু করি। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, দেখো কি বলেছে? আমার শৈশবটা
হ্যাপিনেস বা সুখে পরিপূর্ণ ছিল। উড দ্যাট ড্যাশ, তাহলে এখানে আমরা কি করতে পারি? উড দ্যাট বলতে এখানে বোঝানো হচ্ছে যদি এমন হতো যে আমি আমার শৈশবে ফিরে যেতে পেরেছি, তাহলে এর ইংরেজি দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে চাইলে বসাতে পারি যে আই, যদি এমন হতো যে আমি পারতাম, অর্থাৎ আমরা এখানে লিখলাম আই কুড ফিরে যেতে, গেট, কুডের পরে আমরা মডেল অক্সিলারির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। তাহলে আমরা এখানে লিখেছি দেখো কি, যে আই কুড গেট ব্যাক, অর্থাৎ যদি আমি পিছনে ফিরে যেতে পারতাম, এরকম কোথায় ফিরে যেতে পারতাম, যেহেতু এখানে মাই চাইল্ডহুডের কথা বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখে দিব যে টু মাই চাইল্ডহুড। তাহলে কিন্তু দেখো আমার কমপ্লিটিং সেন্টেন্স ফুলফিল হয়ে গেল। দিনাজপুর বোর্ডে 2024 সালে দেখো যে প্রশ্নটি এসেছিল, এটি কিন্তু আমি খুব সহজে তোমরা কীভাবে সলভ করতে পারো সেটি বুঝিয়ে দিয়েছি। তো তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের সবারই উচিত হচ্ছে তোমরা যেই সালে পরীক্ষা দিবে তার আগের 5 বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলা। তো এরই পার্ট হিসেবে আমি আশা করব আজকে থেকে তোমরা নিয়মিত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এবং টেস্ট পেপার প্র্যাকটিস করবে এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে। তাহলে আমি আশা করি যে তোমরা খুব সহজেই বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।